সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে 7 নম্বর সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে বলেছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আর তুমি তোমার রবকে মনে মনে বিনীত ভয়ের সাথে স্মরণ করবে, মৃদু শব্দে, বিশেষ বাণী থেকে সকাল সন্ধ্যায়। দেখবে তুমি যেন গাফিলদের অন্তর্ভুক্ত না হও। এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমরা কোনোভাবে যেন গাফিলদের অন্তর্ভুক্ত না হই। পৃথিবী তো আল্লাহ তাআলার পৃথিবীতে আমাদেরকে কিভাবে চলতে হবে সেজন্য আল্লাহ আমাদেরকে কালামুল্লাহ দিয়েছেন। কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লিখিত নির্ভুল একটি গ্রন্থ, যে গ্রন্থের মাধ্যম দিয়ে আমরা সবসময় কি করতে পারি? আল্লাহ তাআলার পথে থাকতে পারি। এই কালামুল্লাহ যদি আপনি আর আমি বদলে দেওয়ার জন্য মানুষের বানানো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র কিংবা মূল্যতন্ত্র মেনে চলি, তাহলে আমাদের মনে রাখতে হবে এই পৃথিবীতে আমাদের জীবনে সুদিন আসবে না। এটি আমরা দেখতে পাই যারা এই পৃথিবীতে বিভিন্ন তন্ত্র মন্ত্র ইজম এগুলি মেনে চলে, আর এরা যে সমস্ত কর্মগুলি করে তার জন্য এরা জানে না যে আজ অথবা কাল সেই সব জিনিসই তাদের কাছে ফেরত আসে যেসব কর্ম তারা করেছে। এক কথায় তারা কর্মফল ফেরত পায়। আমাদের এই 53 বছরের বাংলাদেশ এমন একটি রাষ্ট্রের পেটে ঢুকে দেওয়া হয়েছিল, যে রাষ্ট্রটি আমাদের পাশের রাষ্ট্র, যাকে ভারত বলা হয়, এবং আমাদের মাথার মধ্যে মগজ ধুলাই করে ঢুকে দেওয়া হয়েছিল এই বাল পার্টির এবং বিএনপি পার্টির পক্ষ থেকে, যে এটি আমাদের বন্ধু রাষ্ট্র। তবে এই শব্দটি কখনো মায়ানমারের বা নেপালের অথবা অন্যান্য রাষ্ট্রের ব্যাপারে বলা হয়নি বা শেখানো হয়নি। এই মুহূর্তে স্বাধীন বাংলাদেশ যিনি পরিচালনা করছেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি ইসলামের উপরে নোবেল বিজয়ী হয়েছেন। এক কথায় বাংলাতে বলা হয় শান্তিতে তিনি নোবেল পেয়েছেন। তাহলে বোঝা গেল এই ব্যক্তিটি নিতান্তই ভালো কিছু কর্ম করেছেন, যার কারণে তিনি নোবেল প্রাইজ পেলেন। এই মানুষটি এত বেশি শিক্ষিত, বিশ্বের ইতিহাসে আজ 2024 সালে আমরা দেখতে পাচ্ছি যাকে সম্মান জানাচ্ছে বিশ্বের সকল শিক্ষিতরা, যাকে সম্মান জানাচ্ছে বিশ্বের সকল মোড়লেরা। কিন্তু এই ব্যক্তির ব্যাপারে আমাদেরকে যে ভুল ধারণা দেওয়া হয়েছিল, বালমার্কা পার্টির নেতা নেত্রী এবং কর্মীদের পক্ষ থেকে, এমনকি যারা আমাদের দেশে উলামা লীগ এবং উলামা দল, সালাফি উলামা সহ অন্যান্য যারা ধর্মের ঠিকাদার, তারাও কিনা আমাদেরকে পরিচয় করিয়েছেন যে তিনি একজন সুদখোর। একসময় আমিও সেটি মানতাম,
কিন্তু ইনার ব্যক্তিত্বের ব্যাপারে যখন আমাদেরকে আড়াল করা হলো, তখন আমরা জানলাম না বা আমাদেরকে জানতে দেওয়া হয়নি। এখন আমরা সবাই জানছি যে ইনি কত বড় মাপের একজন ব্যক্তি, যার কন্ট্রোলে আমাদের এই স্বাধীন বাংলাদেশ। যদিও তাকেও সুস্থিরভাবে দেশ পরিচালনা করার ক্ষেত্রে টেনশন মুক্ত থাকতে দেওয়া হচ্ছে না। কিছু টকবাজদের পক্ষ থেকে, কিছু সাংবাদিকদের পক্ষ থেকে, কিছু গণ্ডমূর্খ নেতা নেত্রী এবং কর্মীদের পক্ষ থেকে। আমরা দেখে নিলাম মানুষেরা যা কিছু কর্ম করে, একটি সময় আল্লাহ তাদের সেই কর্মফল হিসেবে চুকিয়ে দেন এই পৃথিবীতে, আর পরকালে তো মহাশাস্তি রয়েছে। যেমন ধরুন, অনেক বিচারপতি, অনেক সাংবাদিক, অনেক ধর্মীয় নেতা খুনি হাসিনার পালানোর সাথে সাথে তারাও পালানোর চেষ্টা করেছে। এমনকি বাইতুল মুকাররমের খতিবও বসে থাকেনি, সেও কিনা পালিয়েছে। তাহলে দেশের প্রত্যেকটি সেক্টর কত নষ্ট করে দেওয়া হয়েছিল, যে দেশের মানুষ কত অস্বস্তিতে ছিল বিগত 16 বছর থেকে। ওর পূর্বেও কখনো স্বস্তি কেউ পায়নি। কখনো আমাদের দেশে গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটানো হচ্ছে, কখনো 63টি জেলাতে বোমা বিস্ফোরণ করানো হচ্ছে, আবার কখনো হলি আর্টিজেন 7 মার্ডার, লগি বৈঠার তাণ্ডব, ছাত্রদের বুকে গুলি চালানো, এমনকি পিলখানার হত্যা। আবার শ্যাপলা চত্বর নিয়ে বলা হয়েছে এটা জুতা চত্বর। তো এই ধরনের ডায়লগও আমাদেরকে শুনতে হয়েছে। তো আল্লাহ কি করেছেন, তাদের সবার মুখোশ উন্মোচন করে দিয়েছেন। জাতি এখন আর বুঝতে কষ্ট পাচ্ছে না। যদিও আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে ভারত কি করেছে, রয়ের কোনো না কোনো ব্যক্তিকে বাংলাদেশি বানিয়ে অথবা ভারতীয় বানিয়ে বসিয়ে দিয়ে তারা আমাদের দেশের সবচেয়ে বড় 2টি সেক্টরকে 100% ধ্বংস করে দিয়েছে। তার ভিতর একটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর দ্বিতীয়টি হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। এইভাবে প্রত্যেকটি সেক্টর কমপ্লিটলি ধ্বংস করে দিয়ে তারা এই বাংলাদেশকে নিজেদের পেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছিল। আল্লাহ ওই সকল জালিমদের থেকে আমাদেরকে নাজাত দিয়েছেন। এই ভারতের রয়ের হয়ে যখন আমরা পীরদের দিকে দেখি, তখন সবচেয়ে বেশি কাজ করেছে আটরশির পীর। শর্ষিনা এবং চরমোনাই যে কম তাও কিন্তু না। মাদ্রাসার দিক থেকে যদি আমরা দেখি, তাহলে হাটাজারি সবচেয়ে বেশি কাজ করেছে, হেফাজত এবং তরিকত সবচেয়ে বেশি কাজ করেছে। এরা জানে না যে এরা ভারতের রয়ের হয়ে খুনি হাসিনাকে কওমি জননী বানিয়ে এবং নজিবুল বাশারের মতো লোকেরা, আবার মামুনুল হকের মতো লোকেরা কতটি ক্ষতি করেছে এই দেশকে। সংগঠন হিসেবে যখন আমরা দেখি, ধর্মের নামে ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে হিজবুত তাওহীদের হুসাইন মোহাম্মদ সেলিম। অনেকে মনে করেন তার কথাবার্তা শুনলে তো মনে হয় তার মতো তাওহীদি আর কেউ নেই, অথচ সে তাওহীদের কলেমা পর্যন্ত জানে না, কোরআন পড়া তো দূরের কথা। ঠিক একই কায়দায় আমাদের দেশের পীরদের, ধর্মজীবী মোল্লাদের, আবার পলিটিশিয়ানদের যখন আমরা দেখি, তখন তারা ভারতের রয়ের হয়ে
অনেক বেশি কাজ করেছে। হিন্দুদের ভিতরে যখন আমরা গোবিন্দ প্রামাণিককে দেখি, তখন সে তো বলেই দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই এবং ভারতের হিন্দুত্ববাদের অধীনস্থ হয়ে তারা এই দেশে থাকতে চায়। আবার পরিবহনের দৃষ্টিতে যখন আমরা দেখি, শ্যামলী পরিবহনের মালিক, তার নিজের বড় আশা ছিল যে যতসময় বাংলাদেশ কমপ্লিটলি ভারত না হয়ে যাবে ততদিন সে কলকাতা থেকে ফিরবে না। আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে ভারতের রয়ের লোকদেরকে এত বেশি বসানো হয়েছিল যে কখনো তারা কল্পনাও করেনি যে এইভাবে তাদেরকে আল্লাহ আমাদের দেশের এই শান্তিকামী যারা ছোট ছোট খোকাখুকু শিক্ষার্থী রয়েছে এবং দেশপ্রেমিক অন্যান্য যারা রয়েছে, এমনকি প্রবাসী ভাই বোন, এদের মাধ্যম দিয়ে উৎখাত হয়ে যাবে। পরিশেষে আল্লাহ সেটাই করেছেন, যদিও এখনো বাংলাদেশ ভারত মুক্ত না। খুনি হাসিনার চলে যাওয়াতে অনেকে হয়তো খুশি পাচ্ছেন যে ভারত হয়তো তার সবকিছু নিয়ে গেছে। মনে রাখবেন, এখনো প্রত্যেকটি সেক্টরে ভারতের রয়ের বসানো লোকদের অভাব নেই। এই চুপ্পু নামক যে ব্যক্তিটি আমরা দেখতে পাচ্ছি, মনে রাখবেন এই চুপ্পু এমনভাবে চুপে চুপে কিছু কাজ করে চলেছে, আবার উপদেষ্টাদের মাঝে এবং পরিচালকদের মাঝে এমন কিছু মুনাফিকিন চরিত্রের রয়ে গেল যারা কিনা ভারতের গুণকীর্তন গাইতে খুব বেশি ভালোবাসছে। 16 বছর যে পার্টি দেশ লুটে পুটে খেল, আর 16 বছর থেকে যারা ভুকা ছিল বিএনপি মার্কা নেতা নেত্রী এবং কর্মী সমাজ, ওরা পেট ভরে চলে যাওয়াতে এরা এখন পেট ভরার জন্য শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দলবাজি এবং ব্যানার টাঙ্গানো। জাতি কোনোভাবেও চাচ্ছে না এই দুটি ফ্যামিলির সাথে আর দুটি পার্টির সাথে 14 দল হোক বা অন্যান্য দল হোক, যারা সম্মিলিতভাবে এই দেশটি লুটে পুটে খেয়ে আসছে, মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি 53 বছর থেকে, এখন আর জাতি চায় না এরা কন্টিনিউ করুক এদের লুটপাটের ধান্দা এবং লুটপাটের কলা কৌশলগুলি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে একজন সেবক হয়ে বলছি, আমরা সবাই এখন এদেশের সেবক হয়ে মানব সেবা এবং দেশ সেবা আমাদের করা গুরুদায়িত্ব। তবে আমরা কেউ যদি পুনরায় অতীতের মতো সেই আমলগুলি দুর্নীতির মাধ্যম দিয়ে করি, তাহলে আমরা আল্লাহ তাআলাকে অন্তত দেখাতে পারবো না যে আল্লাহ তাআলার এই ছোট্ট একটি ভূখণ্ড যা আমাদেরকে দেওয়া হয়েছে সেটি স্বর্গরাজ্য আমরা বানাতে পেরেছি। আল্লাহ যখন স্বর্গরাজ্য আমাদেরকে দিয়েছেন, তো আমাদের কাজ হচ্ছে এই ছোট্ট বাংলাদেশকে আল্লাহ তাআলাকে আমরা দেখিয়ে দিব যে আমরাও আপনার অন্যান্য জান্নাতি ভূখণ্ডের থেকে অন্তত কম না, তাই আমরাও এটিকে স্বর্গময় করে জীবন কাটাতে পারি। তো বাংলাদেশি সেবা পার্টি যেসব সেবকেরা এবং সেবিকারা পরিচালনা করে চলেছেন, এদের হাতে ক্ষমতা আসলে এরা দেশের খনিজ সম্পদগুলি জনগণের মাঝে সুন্দরভাবে বন্টন করে দিবে এবং 18 কোটি জনগণ সবাই কোটিপতি হয়ে যাবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই।
1971 সালে শুধু বাংলাদেশ স্বাধীন হয়নি, কাতারও স্বাধীন হয়েছিল। কাতারের খনিজ সম্পদ যখন নিজ দেশের জনগণের মধ্যে বন্টন করে দেওয়া হয়, তখন সেই কাতার পুরা বিশ্বের মাঝে 1 নম্বর ধনী দেশ হিসেবে পরিচয় লাভ করে। বাংলাদেশি সেবা পার্টি সেটি চাচ্ছে। আমাদের দেশে খনিজ সম্পদের অভাব নেই। এই সম্পদের অর্থ যেভাবে টিউবলিক, সজীব ওয়াজেদ জয়, তারেক জিয়া, এক কথায় বিএনপি মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মী আর বাল মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মীরা লুটে পুটে খেয়েছে। মনে রাখবেন 1947 থেকে 1971 পর্যন্ত আর 1971 থেকে 4 আগস্ট 2024 পর্যন্ত এই দেশের গরিব জনগণ কিছুই পায়নি। 2024 সালের 5 আগস্ট এই দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পর থেকে যদিও ভারত পানিতে মারার চেষ্টা করেছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যম দিয়ে যেভাবে দেশ আগে বেড়ে চলেছে, এটি এখন অনেকের জন্য কণ্টক হয়ে দাঁড়িয়েছে, যারা কিনা লুটপাট করার জন্য নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে। তারাই এখন দেখবেন টকশোতে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন জলসাতে, বিভিন্ন ওয়াজ মাহফিলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে যাবে এবং তারা খুব তড়িৎ চাচ্ছে ইলেকশন দিতে। বাংলাদেশি সেবা পার্টি ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যে মতবাদটি রাখে সেটি হচ্ছে তিনি কন্টিনিউ করে চলুক এবং দেশকে একটি স্থিতিশীল জায়গাতে এনে দাঁড় করাক। তারপরে ফেয়ার ইলেকশনের জন্য তিনি বন্দোবস্ত করুক। এর জন্য যত বছর লাগবে তত বছর তিনি থাকবেন। যদিও বিএনপি মার্কা যারা নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, আবার কিছু পাতি নেতা টাইপের যারা অভিশপ্ত আমাদের দেশে, যেমন ধরুন চোরপুত্র আন্দালিব রহমান পার্থ, আবার সুহেল তাজ, আবার বিকাশ নূর বা ভিপি নূর, আবার গামসা কাদের, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবার জিএম কাদের সহ অনেকেই রয়েছে। এদের উপরে অভিশাপ রয়েছে, এরা অভিশপ্ত। গুলাম মাওলা রনি, যাকে গুলাম ময়লা রনি বলা হচ্ছে, ঠিক একই কায়দায় আরো কিছু মুখোশের আড়ালে রয়ে গেছে। এরা সবাই চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন দেওয়া হোক এবং এই বিশ্ব বরেণ্য শিক্ষিত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে তারা নাজাত পেতে চাচ্ছে। কারণ এই 84 বছরের ব্যক্তিটি, তিনি তার জীবদ্দশায় এই দেশকে ভূস্বর্গ করতে চান, যা এই সকল ময়লা লোকগুলি চায় না। তাই আজ আমরা দেখেই চলেছি, অনেকেই বলছেন যে এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হবে। আসলে কিন্তু তা না। অনেক সাংবাদিক এখনো ভারতের পা চাটা রয়ে গেছে, তাদের মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি। আবার সজীব ওয়াজেদ জয় মনে করে চলেছে ভারতকে যদি আমি বলি 3 মাসের মধ্যে ফেয়ার ইলেকশন দেওয়ার ব্যাপারে, তাহলে হয়তো সেটি ভারত করতে পারবে। আসলে সজীব ওয়াজেদ জয় এমন একটি অপদার্থ প্রতিবন্ধী বাংলাদেশি সন্তান, যে কিনা অনেক শিক্ষিত একজন বাপের সন্তান, যদিও সেই শিক্ষিত বাপের ন্যূনতম গুণ তার ভিতরে নেই। সে যখন ভারতকে বলেই দিয়েছে যে 3 মাসের মধ্যে ফেয়ার ইলেকশন করাতে, এর অর্থ হলো
বিগত 16টি বছর তারা ইলেকশন ছাড়াই ভারতের মদতপুষ্টে ক্ষমতায় এসে বসেছিল এবং যা ইচ্ছা তাই করে তারা ভিন দেশে একাধিক বাড়ি, গাড়ি আরো অন্যান্য সবকিছু তৈরি করে নিয়ে স্থিরভাবে তারা এখনো বসে নেই। কারণ তারা কখনো ইলেকশন কি জিনিস, ভোট কি জিনিস সেটা জানতো না। ঠিক তার বোন পুতুল বলেন, আবার লন্ডনে তার খালাতো বোন টিউবলিপকে বলেন, এরা সবাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন। যারা এখন মনে করে চলেছেন খাম্বা চোরকে বা তারিক জিয়াকে 70 দেশে আনতে হবে এবং তাকে দেশের প্রধান বানাতে হবে, এরা এখনো ভুলের ভিতরে আর সেই নরক রাজ্য গড়ার জন্য স্বপ্ন দেখছেন। এই অলীক স্বপ্ন তাদের ভুলে যাওয়া উচিত। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি ওই সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে দেশে এনে তাদের যোগ্য জায়গাতে বসান, যারা কিনা বিভিন্ন দেশে নিজেদের মেধাকে কাজে লাগাচ্ছে এবং বিভিন্ন দেশে তারা সেই সব দেশগুলিতে ভালো ভালো কাজ করে চলেছে। এছাড়া এমন কিছু সাংবাদিক, এমন কিছু ভাই বোন আমাদের ভিন দেশে রয়েছেন যারা এই আন্দোলনের ব্যাপারে অনেক কাজ করেছেন, যেমন ইলিয়াস, যেমন কনক সানোয়ার, যেমন পিনাকি ভট্টাচার্য, আবার আর্মিদের অনেকেই বা অন্যান্য ডিপার্টমেন্টের অনেকেই ভিন দেশে বসে অনেক কাজ করেছেন। এদের সবাইকে দেশে আনানোর জন্য আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করব। এছাড়া প্রত্যেকটি ইউনিভার্সিটির ওই সকল মেধার সন্তানদেরকে আপনি কাজে লাগান। কোনো একটি ইউনিভার্সিটিকে আপনি বাদ দিবেন না। যদি 1-2টি ইউনিভার্সিটিকে প্রাধান্য দিতে যে অন্যান্য ইউনিভার্সিটিগুলিকে পিছনে রেখে দেন, তাহলে এখানে আবার কিছু ছাত্রছাত্রী ভাই বোনেরা বৈষম্যের শিকার হবে। বিচার ব্যবস্থাকে ঠিক করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। জাতিকে এখন জানান দিতে হবে যে রব্বানি বিধানের যেসব সেক্টরগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে তুলে ধরেছেন, সেগুলি প্রত্যেক সেক্টরের যারা প্রধান তাদেরকে জানিয়ে দিতে হবে, যেন তারা সেই সব আয়াতগুলি নিয়ে গবেষণা করে এবং জাতিকে সামনের দিকে নিয়ে যেতে পারে। এইভাবে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে এই দেশে শান্তি, স্বস্তি সব কিছুই আসবে। অন্যথায় যদি সেই বাংলাদেশ সংসদে যেভাবে জিয়া আর মুজিব নিয়ে টানা হেঁচড়া করা হতো, সেই অতীতের কাহিনীতে যদি আবার ফেরত চলে যেতে হয়, তাহলে এ দেশ পুনরায় গড়া সম্ভব হবে না। এই সব দিকগুলিতে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে দেশের এই মুহূর্তে যিনি মান্যবর প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকেই আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই।